আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। যেটি নিয়ে শুরু করব, আমি দেখলাম আপনার ফেসবুকেও আপনি এটা শেয়ার করেছেন যে খালেদা জিয়ার শোক সভায় একটা ঘটনা ঘটলো, জি। সেখানে সময় টিভির একজন সাংবাদিক তিনি লাইভ করছিলেন এবং সেখানে তাকে ধাক্কা দিয়ে রীতিমতো সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। সেই ভিডিওটাও দেখছিলাম এবং আহ, আপনি তার পরিচয় বলছেন যে ইত্তেফাকের এক্সিকিউটিভ এডিটর, কিন্তু সময় টিভির জি। সাংবাদিক যখন তাকে মানে জিজ্ঞাসা করছিলেন তাকে এভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পর যে তিনি কে, তার পরিচয় তিনি জানতে চাইছিলেন, তিনি বলছেন তিনি নাগরিক কমিটির। তো আমি আসলে, জি। আপনি যেহেতু বিষয়টি নিয়ে কথা বলেছেন, একটু আরেকটু বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে জি, প্লিজ। আহ, সেখানে কি নিরাপত্তা কর্মীরা ছিল? তারপরেও তিনি কেন আসলেন? তার উদ্দেশ্য কি? নাগরিক কমিটি মানে কি সেটাও বুঝি নাই ঠিক মতো। মানে যেটা বলা হলো, একটু আপনার কাছ থেকে আপনার তথ্য যা আছে জানতে জি, চাই। থ্যাংক ইউ শারবিন। আমি আসলে এই ব্যাপারটা আজকে দুপুরে দেখতে পাই। আমার সময় বাংলাদেশ, আমার সময় ইউকে টাইম দুপুর বেলা। তো আমি দেখলাম যে একটা বেশ ভালো আয়োজন করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক সভার জন্য। এবং অনেকে সেখানে এসেছেন, অনেক ফরেন ডিগনিটারিজ এসেছেন, ফরেন ডিপ্লোম্যাটস, অনেক পলিটিক্যাল পার্টি লিডার এবং আরো অনেক উচ্চপদস্থ ব্যক্তি, সরকারের সদস্যরা এখানে এসেছেন। এবং যেটা দেখলাম যে অনুষ্ঠানের সময় একজন সাংবাদিক, যিনি সময় টিভির, ওনার নাম বোধহয় সালেহীন নাম, হুম। তাকে উনি লাইভ করার চেষ্টা করছেন, উনি কাউকে ব্যাঘাত করছিলেন না। এন্ড ইট ওয়াজ কোয়াইট এন এম্পটি এরিয়া, একটা খালি জায়গার মধ্যে উনি জাস্ট ক্যামেরা নিয়ে জাস্ট স্টার্টেড হুম। টু টক। তো হঠাৎ করে ভদ্রলোক এত চার্জড আপ হয়ে এসে ওনাকে পুশ করে সরিয়ে দিয়ে যে কাণ্ডটা করলেন, আর এটা আসলে খুবই নিন্দনীয়। এবং এটা অত্যন্ত বাজে লেগেছে আর কি। এবং উনি যে শুধুমাত্র ওনার সাথেই, সালেহিনের সাথে এমন করেছেন ব্যাপারটা এরকম না, এখানে উপস্থিত আরো কয়েকজনের সাথেও উনি বেশ দুর্ব্যবহার করেছেন। হুম। আমি একটা রিপোর্ট দেখলাম কিছুক্ষণ আগে, যেখানে আরো 2 থেকে 3 জন জার্নালিস্ট বললেন যে সে কয়েকজনের সাথে এরকম খারাপ ব্যবহার করেছে। এবং কিছুদিন আগে যখন বেগম খালেদা জিয়ার জানাজা হচ্ছিল, জানাজা নামাজের সময় তিনি একটি ইন্টারন্যাশনাল মিডিয়ার একজন ফটোগ্রাফারের সাথেও বেশ বাজে ব্যবহার করেছেন। তো এই যে একটা প্রবণতা এবং এই হুম। ধরনের যে আপনার, এবং তাকে আমি দেখলাম যে তারেক রহমান যে প্রেস মিট করেছিলেন লাস্ট উইকে, প্রেস মিটে দেখলাম উনি বেশ হাস্যোজ্জ্বল মুখে তারেক সাহেবের সাথে হ্যান্ডশেক করার চেষ্টা করছেন খুব। এবং সেগুলো তিনি পোস্ট করেছেন, এবং ওনার ফেসবুকটাতে আমি একটু যে স্কিম করে গিয়েছি আর কি। এবং তার ফেসবুক জুড়ে সম্পূর্ণই হচ্ছে আপনার রাজনৈতিক বন্দনা, রাজনৈতিক স্তুতি, বিভিন্ন লোকজনের ইয়ে করা। তো আমি তার একটু অতীতে গেলাম যে উনি অ্যাকচুয়ালি কি করতেন। তো উনি সাংবাদিকতাই করতেন, বাংলাদেশে সাংবাদিকতা করেছেন অনেক বছর, 97-98 থেকে। সে সময় উনি মানব জমিনে ছিলেন, এক সময় ইত্তেফাকে এসেছেন এবং ইত্তেফাকের জন্য আদালত বিট করতেন হুম। উনি একটা সময়। তারপরে উনি আপনার 2000 আহ, 2006 বিএনপি সরকারের সময় উনি জনাব মওদুদ আহমেদের বেশ ঘনিষ্ঠ ছিলেন, তখনকার যিনি মন্ত্রী ছিলেন জনাব মওদুদ আহমেদ, মারা গিয়েছেন উনি। ওনার সাথে বেশ ঘনিষ্ঠ ছিলেন, এবং ওই পরিচয়ের সুবাদে তিনি বেশ কিছু করাপ্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনভলভ হয়ে যান। এবং যতটা জানি যে তার নামে দুদকও সে সময় মামলা করেছিল, এবং পরবর্তীতে তিনি দেশ ত্যাগ করে হি লেফট দ্য কান্ট্রি, হি সেটেল ডাউন ইন অস্ট্রেলিয়া। এবং সেখানে থেকে কলাম টলাম লিখছেন, কলাম অনেক টুকটাক কাজকর্ম করার চেষ্টা করেছেন, যেটা মূলধারা সাংবাদিকতা বলতে আমরা আমরা যেটাকে বুঝি ওরকম কোনো কিছু উনি সেখান থেকে অ্যাকচুয়ালি করেননি। তো 5ই আগস্ট পরবর্তী সময় উনি বাংলাদেশে ফেরত আসলেন। আহ, উম, ফেরত এসেই ধরেন ইত্তেফাকের মতো একটা পত্রিকার এক্সিকিউটিভ এডিটর বনে গেলেন। আবার উনি আহ, বাংলাদেশ টি বোর্ডের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয়ে গেলেন। উনি পিকেএসএফ এর মতো একটা প্রতিষ্ঠানের পরিচালক হয়ে গেলেন। এবং ন্যাচারালি যখন তারেক সাহেব দেশে ফেরত গেলেন, তখন উনি ওনার যে বলয় আছে, ওনার আশেপাশে যে লোকজন আছে তাদের ঘনিষ্ঠ হয়ে তাদের বেশ কাছে যাওয়ার চেষ্টা করলেন। এবং 5 আগস্ট পরবর্তী সময় যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে উনি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় অ্যাকচুয়ালি তাকে পিকেএসএফ এর পরিচালক এবং টি বোর্ডের পরিচালকের মতো পদগুলো দেয়া হয়। So, আমার যেটা কনসার্ন সেটা হচ্ছে যে এই যে একটা লোক, সে এতদিন দেশের বাইরে ছিল, হঠাৎ করে পরিবর্তিত রাজনৈতিক সময় দেশে গিয়ে ব্লেন্ড করে যাওয়ার চেষ্টা করলো। তাকে কোন যোগ্যতায় অথবা কিসের ভিত্তিতে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দেয়া হলো, অথবা এগুলা দেয়ার প্রিরিকুইজিটটা অ্যাকচুয়ালি কি ছিল, তাকে কেন এগুলো দেয়া হয়েছে। এবং আমরা তার যে ধরনের অ্যাপ্রোচ দেখতে পেলাম আজকে, এই ধরনের অ্যাপ্রোচ কিন্তু আমরা বিগত সরকারের সময়ও, বিগত স্বৈরাচার শাসকের সময় আমরা দেখেছি। তো তাদেরও একটা এরকম গোষ্ঠী ছিল, তারা এইভাবে বিভিন্ন মিডিয়াকে
আপনার সাপ্রেস করার চেষ্টা করতেন, মানুষ কিভাবে আক্রমণ করতেন, এবং একটা তোষামোদী ক্লাস ছিল যারা তোষামোদ করে 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 এমন কাজ করতেন যেন আপনার কি বলে আর কি, হীরক রাজার দেশে যেমন হীরক রাজ্যের যেই চাটুকাররা ছিল, লাইক তারা সেভাবে ব্যবহার করতেন। তো আমি দেখতে পাচ্ছি যে ওরকম একটা প্যাটার্ন কি এখন ইভলভ করার জি, চেষ্টা ঠিক করছে কিনা। আমিও আপনার কাছে এই প্রশ্নটাই করব। ওরকম প্যাটার্ন আপনি যেই প্রশ্নটা করছেন, আপনার কাছে সেটা কি মনে হয় সেটা জানতে চাইবো। কিন্তু আসলে আপনি তার কথা বলছিলেন, আসলে গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া বলি বা ইলেকট্রনিক মিডিয়া সবখানেই তো আসলে এরকম একটা দখলদারিত্বর জায়গা চলে আসছে, যোগ্যতায় বা অযোগ্যতায় যেভাবেই হোক হয়ে গেছে। সেটি আমাদেরও একটা অভিজ্ঞতার ব্যাপার। কিন্তু আপনিও যে বলছেন তোষামোদি করার আগের কালচারটাই এখনো আসছে কিনা, তারেক রহমান চেয়ারম্যান হবার পর গণমাধ্যমে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় বা শুভেচ্ছা বিনিময় করেছেন, সেখানেও এই বিষয়টা একটা দেখা গেছে। তো আমি আসলে এই প্রশ্নটা করতে চাই যে সাংবাদিকরা, আমি প্রায় নিজে সাংবাদিক হিসেবেও সাংবাদিকদেরকে প্রশ্ন করি, এত তেল মারার চেষ্টাটা কেন করেন সাংবাদিকরা? আর আপনার কাছে আসলে যে প্রশ্নটা করতে চাই যে এই তেলে যে এই রাস্তাটা পিচ্ছিল হয়ে যাবে, তারেক রহমান কি স্লিপ কাটবেন নাকি তারেক রহমান কন্ট্রোলে থাকতে পারবেন? কি মনে হয় আপনার এখন তাকে দেখে? আমার মনে হয় ওনার আশেপাশে যারা আছেন, ওনার যারা উপদেষ্টা আছেন, ওনার ওনার যারা অ্যাডভাইজার আছেন, ওনাদের এই বিষয়গুলো খুব সিরিয়াসলি কনসিডার করা উচিত। এবং শুধুমাত্র তারেক সাহেবের কথা আমরা এখানে বলছি, ব্যাপারটা এরকম হওয়া উচিত না, কারণ আমাদের তো দেশে তো আরো রাজনৈতিক দল আছে যারা ইলেকশন করতে যাচ্ছে, তাদের আশেপাশেও এরকম ব্যক্তিরা আছেন, চেষ্টা করছে ভেড়ার জন্য। সো যারাই আগামীতে সরকার গঠন করতে চেষ্টা করবেন অথবা সরকার গঠন করবেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে, তাদের প্রত্যেকের উচিত হবে যেন মিডিয়ার সাথে অ্যাসোসিয়েটেড অথবা গণমাধ্যমের সাথে সংযুক্ত কর্মী যারা আছেন, তাদেরকে যেন অ্যাটলিস্ট তাদের কাজটা ফ্রিলি করতে দেওয়া হয়। তাদেরকে যেন, তাদের উপরে যেন কোনো ভীতির সঞ্চার করা না হয়। মানুষজন যেন মনে ভেতর থেকেই কাজটা করতে পারে, কোনো প্রেসারে পড়ে অথবা কারো চাপ, কারো দ্বারা বায়াসড হয়ে অথবা কারো ইনস্ট্রাকশনে যেন মানুষকে কোনো কাজ করতে না হয়। কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে বিভিন্ন মিডিয়া হাউসে পলিটিক্যালি আপনার সংশ্লিষ্টতা আছে, পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড ইন্ডিভিজুয়ালরা গিয়ে বিভিন্ন মিডিয়া হাউস দখল করে নিচ্ছেন, কাউকে বিদেশ থেকে এনে সেখানে পুনর্বাসিত করা হচ্ছে, কেউ কোনো মিডিয়া হাউসের সিইও হয়ে যাচ্ছেন। তো এই যে একটা অস্থির অথবা এই যে একটা নোংরা নোংরা প্র্যাকটিস বলবো আমি এটাকে, এটাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, এটাকে যদি যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা যদি এগুলো সাপোর্ট না দেন, তাহলে এরকম হওয়ার কথা না। যদি তারা বলেন যে আমার সাথে সংশ্লিষ্ট লোকজন যদি কেউ এরকম কোনো কিছু করে থাকে, দেন ইউল বি ব্যান্ড ফ্রম মাই পার্টি, অথবা তুমি আমার আশেপাশে ফিরতে পারবে না। এবং এটা করা কোনো ডিফিকাল্ট ব্যাপার না, আপনি ইচ্ছা করলেই লাইক এরকম মেকানিজম ইমপ্লিমেন্ট করা পসিবল। বাট কনসার্ন হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলোর কি সে সদিচ্ছা আছে কিনা, এবং তারা যদি সদিচ্ছা থেকে থাকে তাহলে তারা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কি করছে। জি, জি, এটাই তো খুব বড় একটা প্রশ্ন যে সদিচ্ছা আছে কিনা। নিশ্চয়ই সামনে ক্ষমতা নেবার পর দেখা যাবে বা দায়িত্ব নেবার পর দেখা যাবে সদিচ্ছা আছে কিনা। তবে একটা বিষয় গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে যে তারেক রহমানকে যখন মাননীয় সম্বোধন করছিলেন মাননীয় চেয়ারম্যান, তিনি বলেছেন মাননীয় শব্দ বা এই ধরনের শব্দ ব্যবহার না করতে। এটি অনেকের দৃষ্টি কেড়েছে। আমি একটু এই যে তেলের বিপরীত কী হয় আমি জানি না, কিন্তু জনাব মাহমুদুর রহমান ওই সেই মতবিনিময় সভায় তিনিও কথা বলেছেন। তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, আওয়ামী লীগের লোকজন যা বলেছে তাই তিনি মেনে নিয়েছেন, ফলে তিনি ব্যর্থ হয়েছেন। তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন, আপনি 17 বছর বাইরে ছিলেন, আপনি জানেন না কি হয়েছে, আপনার বিশিষ্ট লোকজন যা বলেছে সেটাই শুনছেন। 17 বছরের ইতিহাস বলছেন যে তিনি বর্ণনা করবেন যদি তাকে 15 মিনিট অন্য কোনো অনুষ্ঠানে সময় দেওয়া হয়। মানে তিনিও তো ওই পুরো 17 বছর ছিলেন না, বাইরেও ছিলেন, বিভিন্ন মানে দেশের বাইরে ছিলেন। তিনি যেটি বলবেন মানে তিনি জানেন, তারেক রহমান জানেন না। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এবং তারেক রহমানের পাশের বন্ধুরা বা বিশিষ্ট ব্যক্তিরা তারা আসলে ঠিক বিশ্বাসযোগ্য নয়, এমনই কি ইঙ্গিত? আহ, আমার আমি যেহেতু ইউকেতে থাকি এবং এখানে থেকে জার্নালিজম করছি, তো আমার পেশাগত কারণে তারেক রহমানের সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে, পার্সোনালি আমার ইন্টারেক্ট করার সুযোগ হয়েছে, ওয়ান টু ওয়ান বসার সুযোগ হয়েছে, আমি অনেকক্ষণ কথা বলেছি ওনার সাথে, উনি আমাকে অনেকক্ষণ সময় দিয়েছেন। তো ওনার ভেতরে যে ধরনের পরিকল্পনা আছে, উনি যে ধরনের বিষয় ধারণ করেন, দ্য ওয়ে, দ্য কাইন্ড অফ অপটিমিস্টিক ম্যান হি ইজ, ওনার এগুলা কোনো কিছুর প্রশ্রয় দেওয়ার কথা না একেবারেই। দ্য ম্যান দ্যাট আই হ্যাভ মেট, দ্য ম্যান উইথ হুম আই হ্যাড মাল্টিপল ডিসকাশনস ফর আওয়ার্স, হি ইজ নট সামওয়ান যে এগুলা প্রশ্রয় দিবে। তো আমার মনে হয় যারা চেষ্টা করছেন তারা হয়তো একটা লেয়ার পর্যন্ত পৌঁছতে পারবেন, কিন্তু মনে হয় না যে তিনি এ ধরনের তোষামোদ করা অথবা এ ধরনের চাটুকারিক কার্যকলাপের জন্য কোন রকমের স্পেস রেখেছেন তার আশেপাশে।
আর মাহমুদুর রহমান সাহেবের বিষয়ে যেটা বললেন, ওই যে যেটা বললাম যে ওনার সাথে ইন্টারাকশন করার আমার সুযোগ হয়েছে, সো হি ইজ এ ভেরি ওয়েল ইনফর্মড ম্যান। উনি অত্যন্ত সচেতন, উনি অত্যন্ত জানেন বাংলাদেশে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। হোয়াট আই নো ফর এ ফ্যাক্ট যে উনি ওনার প্রত্যেক আহ, যে গ্রাসরুট লেভেলে ইউনিয়ন পর্যায়ে নেতাদের নামও উনি জানেন, তাদের সাথে উনি সরাসরি ইন্টারাক্ট করেন এবং দিস পিপল ক্যান ডাইরেক্টলি রিচ হিম। এবং অবশ্যই তার তো বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী ছিল, তার বাংলাদেশে এত বিশাল বড় একটা পলিটিক্যাল পার্টি, তো নিশ্চয়ই তিনি সবসময় তো যোগাযোগ তো ছিলই। মাহমুদুর রহমান সাহেব তার বললে হবে না যে 17 বছর ছিলেন না, আপনি কিছু জানেন না। মাহমুদুর রহমান সাহেব নিজেও তো অনেক বছর ছিলেন না, উনিও হয়তো অনেক কিছু জানেন, অথবা জেনে অনেক কিছু এখন অন্য অনেক কিছু অন্যভাবে করার চেষ্টা করছেন বাংলাদেশের ভেতরে। হুম। জি, আপনারা আসলে আরেকটা বিষয় যদি, যেহেতু মাহমুদুর রহমানের সম্পর্কে আসলে খুব ছোট্ট করে কয়েক 30 সেকেন্ড বা 1 মিনিটে যদি বলেন যে তার তুরস্কের নাগরিকত্ব নিয়ে কথা হয়েছে, মানে এটা কি কোনো আহ, মানে সমালোচনার জায়গা? উম, অনেকেই তো ডুয়াল সিটিজেন আচ্ছা আছেন, আমাদের শারমিন, সরকারেও মানুষের আছেন। হ্যাঁ। না, আমি আপনাকে যেটা বলতে পারি যে ডুয়াল সিটিজেনশিপ হুম থাকতে পারে, মানুষের থাকা সম্ভব। এ আমাদের কনস্টিটিউশন যেহেতু ডুয়াল হুম হুম সিটিজেনশিপধারীদেরকে সরকারের বিভিন্ন পদে, মন্ত্রী অথবা উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, রাষ্ট্রের যে কোনো পদে নিয়োগ করা, এদের কনস্টিটিউশনাল যে পদগুলো আছে সেখানে নিয়োগ করা বার করে। সুতরাং সে সমস্ত পদে দ্বৈত নাগরিকদেরকে নিয়োগ করার কোনো সুযোগ নাই। যদি কেউ এটা জেনেও করে থাকেন, তারা ঠিক ঠিক কাজটি করেন নাই। এখন দ্বৈত নাগরিকত্ব আপনি অনেকভাবে পেতে পারেন। দ্বৈত নাগরিকত্ব আপনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া অথবা ইউরোপের কোনো দেশে বসবাস করলে, সেখানে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস করলে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে, সেখানে যদি আপনি ভালোভাবে ট্যাক্স দিয়ে থাকেন এবং সুনাগরিকের মতো বসবাস করে থাকেন, আপনি 8 বছর, 10 বছর, 5 বছর পরে গেলে সেখানকার নাগরিকত্ব পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কোনো অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। এখন বিশ্বের বেশ কিছু দেশ আছে যেখানে আপনাকে অর্থ খরচ করতে হতে পারে নাগরিকত্ব গ্রহণ করার জন্য। এই দেশগুলো হচ্ছে ক্যারিবিয়ান আইল্যান্ডের কিছু কান্ট্রি, যেমন অ্যান্টিগা, বারবুডা, বার্বাডোস, তারপরে ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, এরকম আরো বেশ কয়েকটা কান্ট্রি আছে, সেন্ট হেলেনা, এরকম কয়েকটা দেশ। আর তুরস্কের মতো দেশে আপনার এখন খুব সম্ভবত $7 লক্ষ মতো বিনিয়োগ করতে হয়। আমি, ইফ আই এম নট রং, ইউরোপের দেশ সাইপ্রাসে টু 2 মিলিয়ন ইউরো ইনভেস্ট কিন্তু করলে সেটাই তো ই কুড একমাত্র পথ না, বাই মানে সিটিজেনশিপ। ইনভেস্টমেন্টের মাধ্যমে করা যায়, আরো তো অনেক প্রক্রিয়াও তো হওয়া যায়, মানে। না, ইনভেস্টমেন্টের মাধ্যমে ওই সমস্ত দেশে করা যায়। ওই সমস্ত দেশে যদি আপনি ইনভেস্ট করেন, টাকা টাকা বিনিয়োগ করেন অথবা টাকা দেন, তাহলে তারা আপনাকে নাগরিকত্ব প্রদান করবে। আর কোনো উপায় এটা নেই নর্মালাইজেশন, মানে আর কোনো উপায় নেই উম, তুরস্কের নাগরিকত্ব? ওই সমস্ত না, ওটা অনেক অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অনেক সময় লাগবে, আপনাকে থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে, আরো অনেক প্রসেস আছে। ইউনো, যেটা আমি আপনাকে বললাম, যেমন আমি যুক্তরাজ্যে আছি, আমি চাইলেই এখানে টাকা দিয়ে আই ক্যানট বাই দ্য সিটিজেনশিপ। ওদের দেশে স্কিম ছিল কয়েক বছর আগেও, যেখানে আপনাকে 1 or 2 মিলিয়ন পাউন্ড দিলে দে উইল গিভ ইউ ILR। ওই প্রসেস আপনি করতে পারবেন। আপনি যে আচ্ছা। দেশে আছেন, আমেরিকাতেও আপনি ওদের $5 লক্ষ দিলে আপনি গ্রিন কার্ড পান, এরকম কোনো কিছু একটা ব্যাপার আছে। ইনভেস্ট করলে তারা দেয়, বাট পাসপোর্ট সরাসরি খুব কম তো দেশই দেয়। আপনার কাছে কি এমন কোনো তথ্য আছে যে তিনি আসলে টাকা দিয়ে নাগরিকত্ব পেয়েছেন? আর যদি সেটা পেয়েও অবশ্যই থাকেন, তিনি, তাতেও কি কোনো সমস্যা আছে? না, টাকা দিয়ে নাগরিকত্ব করলে সমস্যা যেটা হতে পারে, অথবা সমস্যার কনসার্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি টাকাটা তো বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট আছে, বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট অনুযায়ী আপনি বাংলাদেশ থেকে বছরে $12,000 বেশি নিতে পারেন না আইনগতভাবে। এবং এরকম আমি অসংখ্য, আমার মতো সাংবাদিকরা এরকম আরো অসংখ্য অনুসন্ধান করেছেন, এবং আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে অর্থ নিয়ে দেশের বাইরে গিয়ে অনেক ব্যবসায়ীরা, পলিটিশিয়ানরা পাসপোর্ট কিনেছেন, বিদেশে তারা বিনিয়োগ করেছেন, যেটা সম্পূর্ণভাবেই অবৈধ, সম্পূর্ণভাবেই অন্যায়। আর জনাব মাহমুদুর রহমান সাহেবের বিষয়টা কনসার্নিং, অথবা এটা নিয়ে আমি কথা বলেছি এই কারণে, কারণ উনি নিজেকে একজন অত্যন্ত সৎ ব্যক্তি হিসেবে জাহির করে থাকেন। উনি নিজে কখনো অন্যায় করেননি, কোনো অপরাধের সাথে যুক্ত না, আহ, হয়তো না। হুম। কিন্তু এই যে টাকা দিয়ে বিদেশের নাগরিকত্ব গ্রহণ করা, এটা কিন্তু একটা অপরাধ। জি, আপনি আপনি যদি আপনার এই বাংলাদেশের অপরাধের ব্যাংকের, কথা তুলছেন, কিন্তু দুদক, আমি বলছি মানে সম্প্রতি আনিস আলমগীরের বিরুদ্ধে, সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে দুদকও একটা মামলা করেছে, এবং মামলার বিষয়বস্তু হচ্ছে তার আয়, যেটি আয় তার সাথে তার অর্জিত সম্পত্তির পার্থক্য দেখা জি, যাচ্ছে, যার কারণে মামলা হয়েছে। মানে দুদক কি এরকম জনে জনে আসলে পার্থক্য খুঁজে বেড়ায়, নাকি এটা আসলে টার্গেটেড বলে মনে হচ্ছে? আপনি বাংলাদেশে মাহমুদুর তো রহমানের কথা বলছেন, বা আরো অনেকের কথাই বললেন যে অনেকেই এরকম করে, তাদের ক্ষেত্রে কি দুদক এরকম কিছু ব্যবস্থা নেয়? দুঃখজনক ভাবে আমাদের দেশটা তো আসলে খুব সিলেক্টিভ ভাবে চলে।
হ্যাঁ, যে এখানে ধরেন আপনার কাছে পাওয়ার আছে, আপনার হুম, আশেপাশে ক্ষমতা আছে, তো আপনি 7 খুন করেও মাফ পেয়ে যেতে হুম, পারেন আর কি। আমাদের দেশটা এমন একটা দেশ। আমাদের দেশে আইনের শাসন বলতে তো আইনের শাসন খুবই দুর্বল। আইনের শাসন যে নাই এ করে তা না, আইনের শাসন খুবই দুর্বল, খুবই নাজুক। এবং এই পরিস্থিতিটার অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। এবং যে কাউকে টার্গেট করলেই, যাকে পছন্দ হচ্ছে না তাকে টার্গেট করে তাকে আক্রমণ করা, মামলা দিয়ে দেওয়া, যেমন আনিস আলমগীর সাহেবের ক্ষেত্রে যেটা হয়েছে, তাকে উনি একটু কথাবার্তা বলেছেন এই সরকারের, হুম। যায় সরকারের বিরুদ্ধে যায়, ওনাকে নিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হলো বিভিন্ন ধরনের বাজে রকম চার্জ, ভুয়া চার্জে, যেটা কোনো রকম বেস নাই। আপনার কি জানা আছে মানে মানে বা আপনি কি ধারণা করতে পারেন যে কার সিলেকশন বা কার টার্গেট, সরকার তো একসাথে সবাই মিলে করে না, এইরকম আসলে মানে এই টার্গেটগুলো করা হচ্ছে? এটা আসলে বলা মুশকিল যে কার টার্গেট হতে পারে অথবা কে আচ্ছা। কারা এগুলা করে থাকে না, বাট নিশ্চয়ই উনি যাদের সমালোচনা করেছেন তারাই হয়তো কেউ পছন্দ করে নাই। জি, জি। আমি একটু আপনার সহকর্মী আল জাজিরার একজন সাংবাদিক, তিনি ইন্টারভিউ করেছেন আমাদের প্রেস সচিব শফিকুল আলমকে, এবং সেখানে জি। কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। তিনি জিজ্ঞাসা করছিলেন যে সরকারের মধ্যে এক্সট্রিমিজম এলিমেন্ট, এই প্রসঙ্গে যখন তিনি কথা বলেছেন, তিনি এটি রিজেক্ট করেছেন এবং বলছেন যে ফাইনেস্ট ক্যাবিনেট, কোট আনকোট, তিনি বলছেন ফাইনেস্ট ক্যাবিনেট আছে, যেখানে শিক্ষাবিদ আছেন, সাবেক আমলা আছেন, সেনা কর্মকর্তা আছেন, মানবাধিকার কর্মীরা আছেন। আপনি আমার অনুষ্ঠানে বলেছিলেন, যেটি বেশ ভাইরালও হলো, এটা নিয়ে সংবাদও হয়েছে, যে একজন সাদা চুলের উপদেষ্টা, যিনি তালেবানাইজেশন প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন বা প্রচেষ্টা ছিল তার এই বিষয়টার সাথে, এই যে এরকম মানে, কিন্তু তিনি যে আউটরাইট রিজেক্ট করছেন যে এরা এরকম কিছু নাই, ফাইনেস্ট ক্যাবিনেট, তিনি কি আসলে জানেন না নাকি অন্য কিছু? শামিন, আমি এখানে আপনাকে একটা জিনিস একটু জানিয়ে রাখি যে আমি তো এখানে আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে আসছি। সো আমি আল জাজিরার পক্ষ থেকে এখন এখানে আসিনি। এবং আপনি আচ্ছা। যে অনুষ্ঠানটার কথা উল্লেখ করলেন, বাংলাদেশের ডেমোক্রেটিক টেস্ট, ওইটার একটা একজন প্রডিউসার হচ্ছে আমি নিজেই। সুতরাং আমার পক্ষে ওই শোর ব্যাপারে করা কোনো মন্তব্য করার সুযোগ এই মুহূর্তে নাই। কিন্তু আমি এতটা বলতে পারবো যে যেহেতু ইট ইজ এ অনগোয়িং শো, ওটা আরো 3টা এপিসোড বাকি আছে, তো এটা যখন শেষ হবে, দেন হোপফুলি আই উইল কাম ইন ওয়ান অফ ইউর শোজ এন্ড আই ক্যান টক অ্যাবাউট দ্যাট। যেটা বলতে চাই আমি আপনাকে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভেতরে যে আপনার র্যাডিক্যাল এলিমেন্টস নাই অথবা এর ফাইন্যান্স ক্যাবিনেট, এটা ফাইন্যান্স ক্যাবিনেটের বিষয়টা আমি পরে আলাপ করব, বাট র্যাডিক্যাল এলিমেন্টস নাই এটা বলার কোনো রকমের সুযোগ নাই। কারণ র্যাডিক্যাল এলিমেন্টস, বিশ্বের সব থেকে নিরাপদ দেশেও র্যাডিক্যাল এলিমেন্টস থাকে। আমি যে দেশে আছি, আপনাদের যে দেশে আছেন, এইসব এই সকল দেশেও র্যাডিক্যাল এলিমেন্টস থাকে। এবং এটা আসলে ধরেন আমাদের দেশের গোয়েন্দা সংস্থা, পুলিশ, নিরাপত্তা সংস্থা, তারা কিন্তু জানে যে কার সাথে কার যোগাযোগ আছে, কারা কিছু করার চেষ্টা করছেন। আমাদের যে অ্যান্টি টেরোরিজম ইউনিট আছে, সেখানে একজন ব্যক্তি এই মুহূর্তে গ্রেফতার আছে, তার নাম হচ্ছে ওয়ালিউল্লাহ জনি। ওয়ালিউল্লাহ জনিকে গ্রেফতার করা হয়েছে আপনার ইয়ের পরে, কেরানীগঞ্জে যে একটা এক্সপ্লোশন হয়েছিল লাস্ট মান্থে, ওই এক্সপ্লোশনের পরে তাকে এখান থেকে গ্রেফতার করা হয়। এবং অলিউল্লাহ জনির সাথে অনেক ইন্টারেস্টিং ব্যক্তিদের সংশ্লিষ্টতা আছে, যাদের সাথে আহ, যারা সরকারের বেশ গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন। হ্যাঁ, তারা হয়তো বলতে পারেন যে তারা লয়ার অথবা তারা কোনো বিশেষ কারণে তাকে ইন্টারভিউ করতে ডেকেছিল, কিন্তু আহ, সরকারের কয়েকজন লোকের সাথে যে এই গোষ্ঠীর সংশ্লিষ্টতা অথবা পরিচয় নাই, এটা যদি কেউ দাবি করে থাকে তাহলে এটা ঠিক না। আচ্ছা, আপনি ওই শো এর বিষয়ে মন্তব্য করতে চাচ্ছেন না, কিন্তু এই কমেন্টসগুলো তো জেনারেল একটা ব্যাপার বা আলোচনার মতো। যেমন ধরেন আরও একটা বিষয়, সেটা নিয়ে আপনার সাথে আগের অনুষ্ঠানে কথা হচ্ছিল, যে প্রথম আলো ডেইলি স্টারে যে হামলার ঘটনা, সেই বিষয়েও কথা প্রসঙ্গে তিনি বলেছেন, যেটি নুরুল কবিরের যে অভিযোগ যে সরকারের ভেতরের কেউ কেউ বা পুরো সরকারই এই ঘটনাটা ঘটতে দিয়েছে। এই প্রসঙ্গে তিনি এটিকে অ্যাবসলিউট লাই বা ননসেন্স, এই বক্তব্যকে তিনি বলছেন। আপনি আসলে তার বক্তব্য সম্পর্কে কি বলবেন? আমি ওনার বক্তব্য সম্পর্কে কিছু বলবো না। অ্যাজ আই সেড, যে আমি ওই শোর একজন প্রডিউসার এবং ইট ইজ স্টিল অনগোয়িং শো। যেটা আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে, যখন প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে আগুন দেওয়া হয়, তখন কিন্তু সবার প্রথমে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন ওনাকে জানানো হয়। এবং যেহেতু প্রেস সচিব নিজেও একজন জার্নালিস্ট ছিলেন, ওনাকেও জানানো হয়। এবং উনি চেষ্টা করেছেন, উনি ওনার নিজের চেষ্টাটা উনি করেছেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে তখন ঘুম থেকে ডেকে তুলতে হয়েছিল, এটা আমি জানি। অফকোর্স উনি বয়স্ক মানুষ, উনি তখন ঘুমাচ্ছিলেন, বাট পুলিশের যে অ্যাকশন সেটা হয়তো আরেকটু ফাস্ট হতে পারতো। সরকারের কেউ আহ, জেনে শুনে একটা হামলা হতে দিয়েছে, এমন কেউ যদি কিছু বলে থাকে, আমার 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 মনে হয় যে এটা আসলে ইট ইজ এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন, যে আসলে কেউ এরকম কিছু জেনে শুনে
করার চেষ্টা করেছে কিনা। ম্যাটার অফ ইনভেস্টিগেশন তো বটেই, কিন্তু মানে হুমকি থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? এটা তো আসলে আগে থেকেই জানা ছিল, যখন হুমকি যখন এটা হামলা হলো অবশ্যই তখনই জানতো তো তারা, না। অবশ্যই তারা জানতেন যে প্রথম আলো রিলিজের উপরে যে থ্রেট ছিল এটা তো অবশ্যই জানতেন। এবং আমরা তো জানি যে এরকম অনেকেই আছেন যারা সরকারের ভেতরে আছেন, তারা এই দুটো পত্রিকাকে একেবারেই পছন্দ করেন না। এরকম কয়েকজন অ্যাডভাইজার আছেন যারা এই দুটো পত্রিকা একেবারেই তারা এটা পছন্দ করেন না। তারা প্রকাশ্যেও এগুলা অথবা তাদের নিজস্ব সার্কেলেও এটা তারা বলে থাকেন যে এই দুটো পত্রিকাই হচ্ছে বিশেষ কোনো দেশের মুখপত্র। এবং এই জিনিসটাকে খুব ভালোভাবে প্রপাগেট করেছে কিছু নোংরা চরিত্রের, কিছু বাজে মানসিকতার ব্যক্তি, যারা যাদের বিষয়ে আমরা অলরেডি জানি। আমি আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট দেম। জি, আপনি কথা বলতে না চাইলেও সরকারও কথা বলতে চায় না, মানে কেউই তাদের বিষয়ে কথা বলতে চায় না, এটাই হচ্ছে না, সমস্যা। এটা লাইক আইন শৃঙ্খলা বাহিনীও তাদের বিষয়ে নাম আমি নিতে চায় আপনাকে না। না না, তারা হচ্ছে কি এখন ল্যাংটা লোকজন নিয়ে কি বলবো, আমি বলেন তো উলঙ্গ একটা লোক যার কেউই কেন বলে না, যদি না সেটা এখন অপরাধ হয়, আর উলঙ্গ যদি লোক অপরাধ না হয় এখন তাহলে বাদ দেন। না এখন যদি এখন কি অপরাধ বলবো হয়, প্রশ্নটা সেখানে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী, না সরকার যারা এখন দায়িত্বশীল কেন নাম এখন দেয় না? একটা ডার্টি মাইন্ডেড লোক যার কত ডজন এরকম অ্যাপ লাইক খুব বাজে রকমের ভালগার ছবি ওয়েবে ছড়িয়ে আছে, তারপরেও সে এসে নিজের এই সমস্ত বাজে প্রোপাগান্ডা এগুলো বলার চেষ্টা করে। এখন যেটা আমরা জানি যে ন্যাংটার কোনো শরম নাই, এখন এটা বলে তো লাভ নাই। এখন যার শরম নাই, যার সে সে জানে যে তার একটা ছেলে আছে, বড় ছেলে আছে, তার ছেলে এগুলো দেখতেছে, তার একটা ওয়াইফ আছে, তার ওয়াইফ এগুলো শুনতেছে তার বিষয়ে, তার মধ্যে তো কোনো রকমের বিকার নাই। এখন যে বিকার, যার মধ্যে বিকার কাজ করে না, তাকে তো আমাদের বলে লাভ নেই। লাইক প্রত্যেকটা জিনিসেরই একটা সময় গেলে মানুষ তার উত্তরটা পেয়ে যায়। অনেকে উত্তর পেতে শুরু করেছেন। তো আমার মনে হয় আগামী যতদিন যাবে মানুষ এদেরকে চিনতে পারবে, মানুষই এদের উত্তরটা দিয়ে দিবে। জি, কিন্তু আসলে বিষয়টা তো এখানে আইনি বিষয় আছে, শুধু মানুষ বা শরমের বিষয় তো না। আমি আসলে এই জন্যই প্রশ্ন করছিলাম যে আইন কেন চুপ থাকে যদি এটা অপরাধ হয়ে থাকে, আর যদি অপরাধ না হয়ে থাকে, এটা যদি একটা যথাযথ অ্যাকশন হয়ে থাকে তাহলে কথা ভিন্ন। যদি যেহেতু বলা হচ্ছে এটি অপরাধ, তাহলে কেন আইন চুপ আছে, সেটি ছিল আমার প্রশ্ন। আপনি বলছিলেন যে ওই যে ওয়ালিউল্লাহ জনের সাথে বা এক্সট্রিমিজমের মানে রেডিক্যাল এলিমেন্টস থাকে প্রত্যেক সরকারি, এবং আমাদের গোয়েন্দা সংস্থা জানে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের কথা তারা অনেক কিছু জানে, তো জানে কিন্তু কিছু করে না কেন? জানে কিন্তু কিছু করে না, ব্যাপারটা এরকম না। এখন আমাদের দেশে যে পরিস্থিতি আছে এই মুহূর্তে ল এনফোর্সমেন্ট এজেন্সিরা ধরেন তারা আরো হিউম্যান পুলিশিং এর দিকে ঝুঁকছে, যেটা আমরা সবসময় চেয়েছিলাম যে আপনি পুলিশিং করবেন, বাট উইথ উইথ অ্যাকর্ডেন্স উইথ দ্য হিউম্যান রাইটস প্র্যাকটিসেস। তো সে কারণেই তারা জিনিসগুলোকে বেশ সহনশীল ভাবে দেখার চেষ্টা করছেন। এবং যে প্রসেসটা তারা এখন ফলো করছেন, বেশ হলিস্টিক ওয়েতে তারা এদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। এন্ড আই বিলিভ উইথ টাইম দে উইল বি এবল টু এক্সট্রাক্ট দ্য রেকর্ড ইনফরমেশন ফ্রম দেম। আচ্ছা, আপনি এটাকে ইতিবাচকভাবে দেখছেন যে কাজ চলছে। একটু এই প্রসঙ্গে আসি, এবার একটু ক্রিকেটের দিকে যাই। ক্রিকেটে একটা বেশ জি। উত্তেজনা চলছে, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়া, তারপরে তামিম সেটি নিয়ে মন্তব্য করায় তামিম ইকবালকে একজন বিসিবির পরিচালক এবং আর্থিক কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম তিনি বলে দিলেন তিনি ভারতের দালাল, সেটা নিয়ে আপত্তি। মানে ঘটনা পরম্পরাগুলো একটু ছোট করে বলছি যে তারপরে দেখা গেল যে সাংবাদিকদের প্রশ্ন জবাবে সেই পরিচালক বলছেন যে এক ক্রিকেটার একটাও বিশ্বকাপ আনতে পারে নাই, তাদেরকে যে টাকা খরচ হয় সেটাকে ফেরত চেয়েছি, এরকম মানে প্রসঙ্গগুলো আসার পরে একটা উত্তেজনা তৈরি হলো। ক্রিকেটাররা দাবি করে বসলো তার পদত্যাগের, তিনি পদত্যাগ করলেন না, শেষ পর্যন্ত ক্রিকেটাররা খেলবেন না, এরকম একটা বিষয় আসলো যখন ক্রীড়া উপদেষ্টাও তার সমালোচনা করলেন আসিফ নজরুল, এবং তাকে অব্যাহতি দেওয়া হলো। কিন্তু আমরা দেখেছিলাম সেই প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, প্রভাবশালী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলেছিলেন দেখি নাজমুল ইসলামকে কে সরায়, কিন্তু সরানো হলো। তারপরে দেখা গেল যে মিরপুর স্টেডিয়ামের বাইরে ভাঙচুর, এবং নাজমুল ইসলামকে কেউ সেভাবে না চিনলেও সেখানে তার পক্ষে অনেক মানুষ এসে বললো যে নাজমুল ইসলামকে অব্যাহতি দিলে ক্রিকেটকেই অব্যাহতি দেওয়া হবে। মানে সেগুলো আমরা ক্যামেরায় লাইভ দেখলাম টেলিভিশনগুলোতে। আসলে কেন হলো এত ঘটনার, কি হলো, ভেতরে কি আছে, এটা কি জানেন? আমার মনে হয় একটু পেছনের দিকে আমার একটু বলা উচিত যে বাংলাদেশ জাতি হিসেবে আমাদের সকলে মিলে আমাদের উৎসব মুখর ভাবে আনন্দ করার যে যে কতগুলো উপলক্ষ এসেছে, এর সিংহভাগ এসেছে আমাদের ক্রিকেটের জন্য। তো ক্রিকেট আমাদের জীবনে, আমাদের বাচ্চাদের, আমাদের যারা বেড়ে উঠছে তরুণদের মনে যেভাবে প্রভাব রেখেছে, যে ধরনের মুহূর্তগুলো এনে দিয়েছে, এই খেলার সাথে যারা যুক্ত, এই খেলার বেশিরভাগ প্লেয়ারকেই দেশের লোকজন অনেক পছন্দ করে থাকেন, সম্মান করে থাকেন। এবং আমরা জানি যে আমাদের প্লেয়াররা কিন্তু অনেক দেশের চাইতে আমাদের দেশের প্লেয়াররা অনেক ক্লিন, তাদের ব্যাটিং রেকর্ডস বেশ লো। ব্যাটিং এর সাথে জড়িত হওয়ার রেকর্ড যে নাই তা না, আমাদের আশরাফুল, সাকিবের মতো প্লেয়াররাও ইনভলভ হয়েছিল। তো
তো বাট আদারওয়াইজ আমাদের ক্রিকেটারদের চারিত্রিক সমস্যারও ওরকম একটা শোনা যায় না, যেটা পার্শ্ববর্তী দেশের কথা অথবা পাকিস্তানের কথা যদি আপনি নেন। আমাদের ক্রিকেটাররা দে হ্যাভ বিন ট্রাইং টু প্রুভ দেমসেলস। এখন যেটা হয়েছে 2014-15 পরবর্তী সময় থেকে ক্রিকেটের মধ্যে ক্রিকেট এমন ভাবে রাজনৈতিকরণের শিকার হয়েছে যে এই খেলাটা আসলে আপনার খেলা কম, পলিটিক্স বেশি হয়ে গেছে। ক্রিকেটারদেরকে পলিটিসাইজ করার চেষ্টা হয়েছে, যেটা আমরা দেখেছি যে মাশরাফির মতো, সাকিবের মতো ক্রিকেটাররা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস মানে যে লাইক এক্সপ্লয়েট হয়ে গেছে, দে হ্যাভ বিন এক্সপ্লয়েটেড বাই দ্য পলিটিশিয়ানস ইন ইন এ ভেরি ব্যাড ওয়ে। আরো অনেক ক্রিকেটারকেও আপনি পলিটিসাইজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই সিচুয়েশনটা এখন এমন একটা অবস্থায় এসে পৌঁছাইছে যে আপনি ইউর স্টার প্লেয়ার্স, তামিম ইকবাল বলেন, আপনি আমাদের বুলবুল ভাই যিনি বলেন এখন আছেন, এছাড়া মোস্তাফিজ, মিরাজ, এদেরকে তো আপনার ভিলিফাই করার কোনো সুযোগ অ্যাকচুয়ালি নাই। হ্যাঁ, এই এই প্লেয়াররা আমাদের দেশের জন্য আহ, অনেক ইফোর্ট দিয়েছেন। এখন আপনি একজন প্লেয়ারকে বলে দিলেন যে সে হচ্ছে অমুক দেশের দালাল, অমুক দেশের চর, এটা তো আপনি বলতে পারেন না। আপনি আপনি এটা বলার আগে আপনাকে তো জিজ্ঞেস করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কে, আপনার এই খেলার জন্য অথবা এই স্পোর্টের জন্য আপনার কন্ট্রিবিউশনটা কি ছিল। আপনি তো বিসিবি পরিচালক যে হলেন, আপনি আসলে কিভাবে বিসিবি পরিচালকটা হলেন, এই বিসিবির পরিচালক হওয়ার পেছনের কাহিনীটা কি, আপনাকে কেন করা হলো, আপনার কি কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সাথে সংশ্লিষ্টতা ছিল, আপনার জন্য কি কেউ সুপারিশ করেছে, এটাও দেখা উচিত যে এদেরকে কারা এনেছে অ্যাকচুয়ালি বোর্ডে। হ্যাঁ, কারণ আমি যখন যখন বিসিবি ইলেকশনটা হয় তার আগে আমি বেশ কিছু বিষয়ে কথা বলেছিলাম যে ক্রিকেট যেন কোনোভাবে পলিটিসাইজ করে না হয়, এবং আপনি দেখবেন যে এই বোর্ডের মধ্যে পলিটিক্যাল বিএনপির তরফ থেকে আমার মনে হয় যে আমি বিএনপির বিষয়ে বলেছিলাম, তাদের ইনফ্লুয়েন্স কিন্তু বেশ কম, তাদের লোকজন ভাবে ইনফ্লুয়েন্স হয়নি, কিন্তু তারা ওইভাবে ওদের পরিবারের কয়েকটা ছেলে আসার কথা ছিল ওইখানে, বিভিন্ন সালাউদ্দিন সাহেবের ছেলে, আরো দুই একজনের ইনভলভ হওয়ার কথা ছিল, বাট সিন্স ইট ওয়াজ like it became quite controversial, none of them came to be the board members. অন দ্য আদার হ্যান্ড যেটা হয়েছে, এমন বিতর্কিত লোকেরা এসেছে এখানে, যেমন আমজাদের মতো একটা ছেলে আছে ওখানে, আমজাদ বোধহয় হি ইভেন হ্যাভ লাইক ক্রিমিনাল চার্জেস এগেইনস্ট হিম ইফ আই এম নট রং, অ্যান্ড হি ওয়াজ ভেরি মাচ ক্লোজ উইথ দ্য প্রিভিয়াস রেজিম। তো এরকম কন্ট্রোভার্সিয়াল লোকজনদেরকে নিয়ে এসে আপনি ক্রিকেটে ঢোকানো হয়েছে। সো কারা করেছে, কেন করেছে, এটা বিসিবির ব্যক্তিরাই হয়তো ভালো করে বলতে পারবেন, বাট দের ইজ নো চান্স দ্যাট ইউ ক্যান ভিলিফাই ইউর প্লেয়ার্স in such way. If you have anything personal against anyone, that should not go to the press. Like এটাকে আপনি একটা বাজে এক্সাম্পল হিসেবে সেট করেছেন যিনি এই কাজটি করেছেন। জি, এবং তার সাথে বা তাকে একরকম সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন আরেক পরিচালক, সঙ্গীত শিল্পী আসিফ আকবরও। সেটি নিয়েও মানে আলোচনা ছিল, তিনিও বলছেন যে দালালদের নিকৃষ্ট মানে চিনে রাখার কথা, এরকম একটা কি যেন তিনি ফেসবুকে। না, জনাব আসিফ বলেন অথবা লাইক ক্রিকেট ইজ আ থিং দ্যাট শুড বি ডেল্ট উইথ স্পোর্টস স্পোর্টস পিপল, এবং লোকজনের যারা এরকম আবেগী যারা হয়ে যায় না আর কি। হ্যাঁ, যে আপনি এত হ্যাট্রেড, এত ঘৃণা, এগুলা দিয়ে তো আপনি জীবন তো আবেগ দিয়ে চলে না অ্যাকচুয়ালি, জি, তাই না? আপনি একটা প্লেয়ারকে বলে দিলেন দালাল, হোয়াট ইজ দ্য বেসিস অফ ইট? সে দালাল হলো কিভাবে? এবং আমি তো তামিম স্পিচটা শুনেছি, সে তো এখানে দালালির মতো কোনো কথাবার্তা তো সে বলে নাই কোনো রাষ্ট্রের জন্য। জি, তিনি একটু জাস্ট চিন্তা করে, আবেগে না গিয়ে আপনার মতোই বলছিলেন যে চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন। মানে এই যে আপনি বলছেন যে কিভাবে এরা জায়গা পেল বা নিয়োগ পেয়ে গেলেন, ওই সেই শুরুর যে প্রসঙ্গটা ছিল সালেউদ্দিন, তিনিও নানান সংশ্লিষ্টতা বা খাতিরে এসে এতগুলো পোস্ট পেয়ে গেলেন। এদিকে এখানেও খাতিরে আসলে ক্রিকেট বোর্ডের বিভিন্ন জায়গায়। ইন্টারেস্টিং হলো যে সালাউদ্দিন তো 5ই আগস্টের পরে আসে, তখন কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির আমার জানার মতো এতটা ইনফ্লুয়েন্স ছিল না যে তাকে আপনার পিকেএসএফ এর পরিচালক বানা দিবে, টি বোর্ডের পরিচালক বানা দিবে। এটা টি বোর্ডের পরিচালক তো হি বিকেম ইন লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি, যে 25 সালে সেটা হয়েছে। কিভাবে হয়েছে? ইত্তেফাকের এক্সিকিউটিভ ডাইরেক্টর সে কিভাবে হলো, কারা করেছে? এরকম আরো কয়েকটা পত্রিকাতে, কয়েকটা টেলিভিশন চ্যানেলেই আছে। সিও হয়েছে একজন গত পরশুদিন নাকি তার আগের দিন আপনার আর একটা টেলিভিশনে। এই লোক কিভাবে এই টেলিভিশন চ্যানেলে সিও হয়ে গেল, আই হ্যাভ নো আইডিয়া। আরেকজন চিফ হেড অফ নিউজ হয়ে গেছে, কি জার্নালিজম করছে, আপনার হয়তো টক শো অ্যাঙ্কর ছিলেন, এরকম বহুত লোকজন আছে। তো আমার কাছে লাইক হোয়াট আই সি ইজ যে একটা সেট দল, একটা সেট লোক পরিবর্তন হয়েছে,
আরেকটা সেট ব্যাচ জি এসে এদেরকে রিপ্লেস করছে। জি এটা তো এটা তো গ্রহণযোগ্য না। জি, কিন্তু স্লোগানটা ছিল এই আন্দোলন শুরু হওয়ার গণ অভ্যুত্থানে কোটা না মেধা মেধা মেধা, কিন্তু আসলে দেখা যাচ্ছে কোটাই একরকম বা খাতির সংশ্লিষ্টতা ইত্যাদিতেই আসলে এসে ভরে যাচ্ছে, সেই মেধার হুম। জায়গাটা খুব খুঁজে পাওয়া যাচ্ছে না। সেরকমই আর একটা জায়গা এটাও কিনা যে ওসমান হাদির ভাই ওমর হাদি তাকে বিশেষ একটা নিয়োগ করা হয়েছে বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহাম যুক্তরাজ্যের দ্বিতীয় সচিব পদে তাকে নিয়োগ করা হয়েছে। আপনি সেই নিয়োগের প্রজ্ঞাপনটা ফেসবুকে শেয়ারও করেছেন। তো সেখানেও এরকম মানে এটাও একটু আগে আসলে জিজ্ঞাসা করি যে ভাই কোটা কি একটা খুব ভালো কোটা? এখন ধরেন মুগ্ধর ভাই স্নিগ্ধ, এদিকে হাদির ভাই ওসমান হাদির ভাই ওমর হাদি, অন্যদিকে মাহফুজের ভাইও তারও নাকি নানান মানে কর্মকাণ্ড আমরা শুনতে পাই। ভাই কোটা কি খুব এখন একটা লুক্রেটিভ বিষয়? এই জিনিসগুলো আমাদের দেশে আসলে বন্ধ হওয়া উচিত। এই জিনিসগুলো আসলে বন্ধ হওয়া উচিত। ওসমান হাদির বিষয়টা সে একজন অবশ্যই তুখোড় ছাত্রনেতা ছিল এবং অত্যন্ত দুঃখজনক ভাবে তাকে হত্যা করা হয়েছে। যে ব্যক্তি হত্যা করেছে তাকে আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি। তো তারপরে তার পরিবারের জন্য তো আসলে করার অনেক কিছুই ছিল এবং এখনো সম্ভব। তার যে 6 জন ভাই বোন আছে তাদের যদি কোনোভাবে ফ্যাসিলিটেট করতে হয়, অনেকভাবে ফ্যাসিলিটেট করা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দূতাবাসের মতো একটা জায়গাতে কাজ দিয়ে আপনি যাকে পাঠাবেন তাকে তো আপনার দেশকে রিপ্রেজেন্ট করার মতো ক্যাপাসিটি থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে এবং সেখানে যদি আরো যোগ্য ব্যক্তি থেকে থাকেন তাদেরকে প্রথমে প্রেফারেন্স দিতে হবে। এমন না যে আপনি, আমি বলছি না যে হাদির ভাইকে এখানে দেওয়া উচিত হয়নি, কিন্তু হয়তো তাকে অন্য কোথাও অন্য কোনো কাজেও লাগানো যেত, তাকে হয়তো সরকার অন্যভাবে সাপোর্ট করতে পারতেন। তো এমন কিছু আমার মনে হয় যে করা উচিত না যেটা বেশ দৃষ্টিকটু হয় আর কি। সেটা স্নিগ্ধর মুগ্ধর ভাই স্নিগ্ধর ক্ষেত্রে হোক অথবা অন্য যে কারো ভাইয়ের ক্ষেত্রেই হোক, এগুলো করা উচিত না। আর কারো আত্মীয় স্বজন যদি আনডিউ অ্যাডভান্টেজ নিয়ে থাকেন, যেমন আমরা দেখেছি মাহফুজের ভাই আনডিউ অ্যাডভান্টেজ নিয়েছে এবং ওই তার ওই কল রেকর্ড আমি শুনেছি। এবং এরকম আরো বেশ কয়েকটা ঘটনার সাথে তার ইনভলভমেন্ট আছে, এটা এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো এগুলা তো অ্যাড্রেস করা হয় নাই, এগুলা তো অ্যাড্রেস করা উচিত ছিল, অবশ্যই অ্যাড্রেস করা উচিত ছিল। তো আমি জানি না আমাদের দেশে কবে এই প্র্যাকটিসটা হবে যে যখন when people will be really held accountable। এখন আমরা দেখছি যে বিগত সরকারের সময় অনেকে অ্যাকাউন্টেবল হচ্ছে বাট তাদের সিংহভাগই পলাতক। আমরা দেখছি না যে এরা গিয়ে জেল জরিমানা অথবা আপনার আদালতে যাচ্ছে অথবা লাইক যে কনসিকুয়েন্স সেটা ভোগ করছে করছে হয়তো, তাদের সংখ্যা খুব কম আর কি। জি, তাহলে আসলে স্লোগানটা এখন বদলেই মনে হয় ফেলা যায়। আই মানে আপনি যে এখন প্রোগ্রামটা শেয়ার করছেন তার কমেন্টসে আমি দেখছিলাম অনেকে বলছেন যে লাশকে ক্যাশ করার একটা বিষয় তৈরি হচ্ছে কিনা এখানে, মানে সরকার আন্দোলনটাকে দমিয়ে ফেলতে চাইছে কিনা এর মাধ্যমে বা নিয়ন্ত্রণ করে ফেলবে কিনা। আসলে কি লাশকে ক্যাশ করার কিছু হচ্ছে এখানে? আমার আমার মনে হয় হাদির এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিশেষ কিছু গোষ্ঠী আহ, দেশে এমন একটা সিচুয়েশন তৈরি করার জন্য ক্ষেত্র ক্ষেত্র তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে, যেটা আসলে আমার কাছে ঠিক নর্মাল বলে মনে হচ্ছে না। এটা একটা দুঃখজনক ঘটনা এবং এটা ইনভেস্টিগেশন হয়েছে, ইনভেস্টিগেশন আরো করা হচ্ছে, যারা কিলার আছে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। তো ইউ নিড টু গিভ দ্য গভর্নমেন্ট সাম টাইম এবং যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে গিভ দেম সাম টাইম। এটাকে নিয়ে আপনি রাস্তা ব্লক করা অথবা এটাকে নিয়ে আপনি আরো জিনিসটাকে ঘোলাটে করার চেষ্টা করা, আমার মনে হয় না যে কেউ এগুলা কোনো পজিটিভ কারণে করছেন। পজিটিভ কারণে যদি কেউ করে থাকেন দেন যে ধরনের বক্তব্য তারা দিচ্ছেন, যে ধরনের মন্তব্য তারা করছেন, বেশ আপত্তিজনক, বেশ বেশ আপত্তিজনক। এ ধরনের মন্তব্য আমরা বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেমে অথবা পলিটিক্যাল কালচারে এগুলা বেশ নতুন আর কি, এবং এগুলা কোন বেশ ভালো সাইন মন্তব্যগুলোকে না। আপনার মানে এরকম মনে হচ্ছে, আপত্তিজনক মনে হচ্ছে? যে ধরনের গালিগালাজ, ও যে আচ্ছা। ধরনের ভাষা তারা ব্যবহার করে থাকেন, যে ধরনের পলিটিক্যাল রেটরিক তারা ইউজ করে থাকেন, যে উপদেষ্টাদেরকে থাপড়ায় দিবে, উপদেষ্টাদেরকে হুম। চটকানা দিবে, থাপ্পড় দিবে, এগুলা কি আপনার মনে হয় যে এগুলা কোনো স্টুডেন্টদের মুখের ভাষা হতে পারে অথবা কোনো ভদ্র লোকের সন্তানের মুখের ভাষা হতে পারে? আমরা তো পলিটিশিয়ানদেরকে দেখেছি, আমরা তো ছাত্র নেতা নতুন দেখিনি, আমরা তো 90s এর ছাত্র নেতাদেরকে দেখেছি, মাঝখানে ছাত্র নেতাদেরকে আমরা দেখেছি, লাইক ইউনো। এবং এই ধরনের অ্যাবিউজিভ কথা ব্যবহার করে আপনি যে নিজেকে পপুলার করার চেষ্টা করবেন, এটা আসলে সাস্টেইনেবল হবে না আর কি। হ্যাঁ, কারণ হিস্ট্রি উইল জাজ যে এটা গ্রহণযোগ্য নাকি এটা গ্রহণযোগ্য না। আমরা তো সভ্য সমাজে বাস করি। আপনি কাউকে
জঘন্য ভাষায় আক্রমণ করবেন এবং মনে করবেন দ্যাট উইল বিকাম পপুলার বিকজ ইউ সেইড দ্যাট। অ্যান্ড এটা 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 সাহসিকতা না, এটা হচ্ছে এক ধরনের ছ্যাচরামি করা। আমি এটাকে ছ্যাচরামি করাই এই বলবো। ছ্যাঁচড়ামিটা নিয়ে আগের অনুষ্ঠানে আলোচনা হয়েছিল এবং প্রায়ই আসলে এই বিষয়টা আলোচনা হয় যে আমাকে এখন ডিকশনারি ঘেটে অনেক কিছুর মিনিং বের করতে হয়, যে কথাগুলো আসলে শুনি নাই, যে গালির কথাগুলো বলছিলেন আমি আসলে জানিও না আমার অজ্ঞতার জায়গা থেকে। কিন্তু এটি শুধুমাত্র গালাগালির মধ্যেই নয়, শিক্ষকদের টেনে নামানো, ছাত্র নেতাদের কাছ থেকে এরকম আচরণ, মানে এটির কেন উদ্ভব হলো? এগুলো একেবারে আনপ্রেসিডেন্ট। আমি গতকালকে দেখলাম যে একটা রিক্সাওয়ালা, একজন রিক্সা চালক, তিনি ছাত্রদেরকে বলতে গেছেন যে আমি অনেকক্ষণ ধরে রিক্সা চালাচ্ছি, বাট আমি কোনো ভাড়া পাচ্ছি না, তোমরা নিশ্চয়ই আমাকে খাবার দিবা না, তোমরা নিশ্চয়ই আমার পরিবারের মুখে অন্ন জুটাবা না। এবং এরকম আমি আরো বেশ কিছু ঘটনা দেখলাম যে অ্যাম্বুলেন্স আটকায় রাখছে, মানুষজনের জীবন যাত্রা ব্যাহত করে দিচ্ছে। তো এরা এগুলা করে আসলে এমন একটা দিকে নিয়ে যাচ্ছে, যারা একসময় তাদের এই সমস্ত কজের প্রতি সিম্প্যাথেটিক ছিল অথবা সহানুভূতিশীল ছিল, তারাই কিন্তু দে উইল টার্ন এগেইনস্ট ইউ। এন্ড ইফ দে টার্ন এগেইনস্ট ইউ, ইফ দ্য ম্যাস পিপল টার্ন এগেইনস্ট ইউ, ইউ ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট। কারণ সাধারণ লোকজনকে থামিয়ে রাখা সম্ভব না। অ্যাকচুয়ালি আপনাদের সংখ্যা কত? আপনার তো ছাত্র, আপনি আপনার নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য একটা রাস্তার মোড়ে গিয়ে ব্লক করে রাখছেন, আর কয়েকজনকে নিয়ে আসছেন, সখানে লোকজন হয়েছেন। যদি ঢাকা শহরের সব রিক্সালা একত্রিত হয়ে তখন আপনাদেরকে আক্রমণ করতে আসে, তখন আপনি কি করবেন? আপনি হয়তো বলবেন যে আরো ছাত্ররা আসে, কিন্তু আরো ছাত্ররা কি এগুলা চায়? আরো ছাত্ররা কি চায় রাস্তা বা ঘাট বন্ধ রেখে পড়াশোনা থামায় দিয়ে এই সমস্ত কাজ কার্যকলাপ করে বেড়াতে? এগুলা কি ছাত্রদের কাজ? জি, এই প্রশ্নের উত্তর মানে আসলে কেউ দেন নাই এই সরকার আসার পরে। কিন্তু আপনি বলছিলেন যারা আসলে এই আন্দোলন বা ইনকিলাব মঞ্চ থেকে যেটা করা হচ্ছে সেটি খুব পজিটিভ কারণে বা উদ্দেশ্যে করছেন বলে আপনি ধারণা করতে পারছেন না, কিন্তু না, আমি আপনার তো আন্দোলন আপনি করতেই পারেন। হ্যাঁ এভরিথিং হ্যাজ নিশ্চয়ই ইটস হলিস্টিক অ্যাপ্রোচ। দেয়ার আর হলিস্টিক অ্যাপ্রোচ। আপনি এটাকে ভালোভাবে করতে পারেন, পিসফুলি করতে পারেন, রাস্তা ব্লক না করে, আপনি রাস্তা না থামায়, রাস্তার মধ্যে ব্লকের সৃষ্টি না করে, অনেকভাবেই করা যায়। আপনার ইউ নিড জাস্টিস টু বি সার্ভড। ফর টু টু সার্ভ দ্য জাস্টিস দেয়ার ওয়াইজ আপনি বাংলাদেশের পার্লামেন্টের সামনে একটা টেন্ট করে সেখানে গিয়ে বসেন। আমি যে দেশে থাকছি, ইউকে, এখানে লন্ডনে, আপনি দেখবেন যে প্রাইম মিনিস্টারের বাসার অপোজিটে লোকজন টেন্ট করে করে থাকে পারমিশন নিয়ে। পার্লামেন্টের অপোজিটে একটা জায়গা আছে, এমটি জায়গা, সেখানে মানুষজন গিয়ে টেন্ট করে তাদের নিজস্ব যে দাবি দাওয়া আছে তারা ওখানে গিয়ে বসে থাকে চুপ করে, এবং প্ল্যাকার্ড ট্যাকার্ড নিয়ে থাকে। অ্যাবিউজিভ গালিগালাজ তো কেউ করছে না, রাস্তা তো কেউ ব্লক করছে না। দ্য মোমেন্ট ইউ উইল ব্লক রোড, ওদের যে সোয়াট আছে, সোয়াট চলে আসবে, স্পেশাল পুলিশ স্কোয়াড চলে আসবে, এন্ড দে উইল ড্রাইভ ইউ আউট। আপনি ডেমোক্রেটিক রাইট বলে লাইক মানুষের জনজীবন দিনের পর দিন বিপর্যস্ত করবেন? হ্যাঁ, আপনি অনুমতি নিয়ে আসেন পুলিশের কাছ থেকে, তারপরে সেটা করেন। এবং তাদের সেই রাগান্বিত চেহারাটাও এখন দেখা যাচ্ছে, যে মানে না, মানুষও আসলে ওদের ক্ষুব্ধ রাগান্বিত হয়ে, চেহারা আমার মানুষের মনে কথা হয় বলছি না যারা যে, আসলে ভিকটিম হচ্ছেন এইগুলোতে, হ্যাঁ তারা হ্যাঁ, সেটাই তারা এখন সেটাই আমি বেশ বলতে চাই। ক্ষোভ মানুষ, চাচ্ছেন। ওটাই বললাম যে when they will turn against you, then you will actually have nowhere to go. জি, একটু সরকারের ভেতরে আপনি যেহেতু বিভিন্ন খোঁজ খবর রাখেন, আসলে কি কোনো খোঁজ খবর আছে কিনা যে সরকারও আসলে কি চাইছে? কারণ কি যে মানে সরকার তো একসময় বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তারপরে হুট করে হাসনাত আবদুল্লাহ কিছু মানুষজনকে নিয়ে যমুনা ঘেরাও করলেন এবং সাথে সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত চলে আসলো। এখন এই ইনকিলাব মঞ্চ শুরুতে বলেছে যে হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এখন তারা বলছে যে আমরা দরকার হলে এরপরের পদক্ষেপ হিসেবে যমুনা ঘেরাও করব, সংসদ ভবন ঘেরাও করব, তারপরে ওই টেনে নামানো বা থাপ্পড় দেওয়া ইত্যাদি নানান রকম বিষয় আসলে বলছে। সরকার কি আসলে এটাকে জিইয়ে রাখতে চায় নাকি এটাকে দমন করতে চায়? সরকারের আমার কি মনে কোনো হয় উদ্দেশ্য? এই উত্তরের জন্য আমাদেরকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে তো হচ্ছে 16ই জানুয়ারি, আর তো মাত্র 3টা সপ্তাহ, 4টা সপ্তাহ। সো যদি আমরা দেখি যে 3-4 সপ্তাহে ইন্টারেস্টিং অনেক কিছু হচ্ছে, যেটা সরকারের মদত ছাড়া অথবা সমর্থন ছাড়া সম্ভব না, তাহলে আমরা বুঝে নিব কি হচ্ছে অ্যাকচুয়ালি, কারা করছে, কি কারণে করছে। আর যদি দেখা যায় যে না, তারা আসলেও ট্রানজিশন চায়, তারা আসলেও একটা ফেয়ার ইলেকশন কন্ডাক্ট হোক এটা চায়, তখন আমরা দেখতে পারবো যে এগুলা হয়তো তখন অনেকটাই সীমিত হয়ে যাবে। এবং দে উইল অফকোর্স, সরকার আসবে, সরকার যাবে, তাদের যে দাবি দেওয়া আছে নিশ্চয়ই পরবর্তীতে যারা সরকার গঠন করবে, ইট ক্যান বি অ্যাড্রেস টু দ্যাম অ্যাজ ওয়েল। এমন না যে এটা আপনি হারিয়ে যাবে। জি, জুলকার নাইন স্যার, নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাকে। অনেক প্রশ্নের সমাধান বা উত্তর নিশ্চয়ই 12 তারিখে বা তার আগে আগেই আমরা জি, পাবো। জি, তখনও নিশ্চয়ই আপনার সাথে কথা বলবার সুযোগ হবে। ইনশাল্লাহ আপনি কোনো শারমিন। প্রশ্নের উত্তর পেলেন কিনা, কোনো বিশেষ খোঁজ খবর পেলেন কিনা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত অল হওয়ার দ্য জন্য। বেস্ট, ইউ টু, থ্যাংক ইউ শারমিন, আসসালামু আলাইকুম, জি, আল্লাহ ওয়ালাইকুম হাফেজ, আসসালাম, বাই। আপনাকেও ধন্যবাদ।